আজ ভোরে তদন্তকারীরা সকালে চলে যান চারজনকে নিয়ে কসবা ল কলেজে ঘটনার পুনর্নির্মাণ করতে। ঠিক কি হয়েছিল সেদিন, কে কোথায় ছিল, কার অবস্থান কি ছিল, প্রত্যেকের বয়ান যা তাদের কাছে রয়েছে সেই সবের সঙ্গে তাদের এবার দেখাতে হবে যে তারা কে কোথায় ছিলেন বা কে যে বয়ান দিয়েছে সেই বয়ান জাস্টিফাই করতে হবে, সেই অনুযায়ী ঘটনার ফ্রেমিং হবে, পুনর্নির্মাণ হবে। তো এই পুনর্নির্মাণ আজ সকালে হয়ে গেছে। আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন, অভিজিতের সঙ্গে একবার কথা বলবো। অভিজিৎ, 4 ঘন্টা রিকনস্ট্রাকশনে 4 ঘন্টা লাগলো। এই 4 ঘন্টা মানে এটা খুব সহজভাবেই বলা যায় যে বয়ানে প্রচুর অসঙ্গতি রয়ে গেছে এই 4 জনের বা এই 3 জনের মধ্যে, যেগুলো ক্লিয়ার করার জন্য এতটা সময় হয়তো লেগে গেল, তাই কি? অনেকাংশে তাই, কারণ বলা যেতে পারে ভোরের আলো যখনও ফোটেনি, অর্থাৎ ভোর 4টে, সেই সময় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জয়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় এবং তার সঙ্গে নিরাপত্তারক্ষী, তার 4 জনকেই নিয়ে আসা হয় এই সাউথ ক্যালকাটা ল কলেজে এবং ভোর 4টে থেকে 8টা 15 পর্যন্ত 4 ঘন্টা 15 মিনিট এই রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ করা হয়, যেখানে লালবাজারের বিশেষ তদন্তকারী দল ছিল, অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম, তার সঙ্গে গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা, তাদের বিভিন্ন উইংগুলো, সায়েন্টিফিক উইং থেকে শুরু করে ফরেন্সিক উইং প্রত্যেকে ছিল। এবং যেভাবে এই পুনর্নির্মাণ করা হয়েছে তাতে দেখা গেছে যে বহু ক্ষেত্রে এদের কথায় অসঙ্গতি ছিল, অর্থাৎ একজন যে কথাটা বলছে, যে সময় দিয়ে যেখানে তিনি কি করছিলেন, মনোজিতের সঙ্গে জয়েবের কথার কোনো মিল ছিল না। এবং নিরাপত্তারক্ষী যে বয়ান দিয়েছিল এবং অভিযোগকারী তরুণী যে বয়ান দিয়েছিলেন তার মধ্যে কতটা মিল রয়েছে, অর্থাৎ অসহায় ছিলেন কিনা এই নিরাপত্তারক্ষী, তার কি সত্যি কিছু করার ছিল না, তিনি কতটা ভয়ে ছিলেন, কোন সময় ধরে একদম ঘড়ি ধরে ফ্রেমিং করা হয় গোটা ক্রাইম সিনের। এবং এই ক্রাইম সিনে সবথেকে গুরুত্বপূর্ণ যদি বলা যেতে পারে যে প্লেস অফ অকারেন্স, অর্থাৎ ঘটনাস্থল, নিরাপত্তারক্ষীর ঘর এবং স্টুডেন্টস ইউনিয়ন রুম, এই দুটি জায়গাতে সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়। 4 জনকে, প্রথমে 3 জন যে মূল অভিযুক্ত মনোজিৎ, জয়েব এবং প্রমিত, তাদেরকে 3 জনকে আগে সেখানে পুনর্নির্মাণ করা হয় এবং তারপর আলাদা করে সকাল 7টার পর ওই নিরাপত্তারক্ষী তাকে ফ্রেমিং করানো হয়। অর্থাৎ নিরাপত্তারক্ষীর যে বয়ান তার সঙ্গে আদৌ কি মনোজিতের বয়ান মিলছে, এই গোটা বিষয়টা যাতে কোনো রকম লুপ অ্যান্ড হোলস না থাকে, কোনো রকম তদন্তে ফাঁক ফোকর না থাকে, তার জন্য লালবাজারের এই বিশেষ তদন্তকারী দল তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিল এবং সেইভাবেই তারা তদন্ত প্রক্রিয়া, সেই জন্য প্রায় 4 ঘন্টা ধরে রিকনস্ট্রাকশন করা হলো ঘটনার। ধন্যবাদ অভিজিৎ। এবং এই যে রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ, এই পুনর্নির্মাণের পাশাপাশি আরও একটা জিনিস তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো 3D ম্যাপিং, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব কত এবং সেই জায়গার সঙ্গে আরেক জায়গার দূরত্ব কত, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কতক্ষণ লাগতে পারে, যা বয়ানে বলেছে, নির্যাতিতা যা বলেছেন, অভিযুক্তরা যা বলেছে, সেই সব কিছু মিলিয়ে যদি দেখতে হয় 3D ম্যাপিং অত্যন্ত জরুরি। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী রয়েছেন, রৌনক রয়েছেন, আমি একবার কথা বলবো যে এই 3D ম্যাপিং মাকপবের সান্নিক রয়েছেন আমার সঙ্গে। সান্নিক, এই ক্ষেত্রে অর্থাৎ এই তদন্তের ক্ষেত্রে 3D ম্যাপিং কিভাবে সাহায্য করবে? অতনু, এই কেসের প্রথম থেকেই আমরা দেখেছি পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, এইগুলো এই কেসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং এই নির্যাতিতার যে অভিযোগপত্র সেটা যদি খুঁটিয়ে পড়া যায়, সেক্ষেত্রে দেখা যাবে এই কলেজের একাধিক রুম, একাধিক জায়গা এই অভিযোগপত্রে উল্লিখিত রয়েছে। অর্থাৎ ক্রাইম সিন শুধুমাত্র একটা ছোট অংশ না, অনেক বড় অংশ যে ক্রাইম সিন সেটা থেকে প্রমাণিত। এক্ষেত্রে 3D ম্যাপিংয়ের মারফত মূলত যেটা করা হয়, এই গোটা অংশগুলোর যে ক্রাইম সিনগুলো রয়েছে, প্রত্যেকটা ক্রাইম সিনের একটা 3D ইমেজ ক্রিয়েট করে রাখা হয়, যাতে পরবর্তীতে, আমরা জানি এটা একটা কলেজ এবং কলেজটাকে 2-3 দিন পরে হয়তো খুলে দিতে হবে, ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাহত হচ্ছে, সেই জায়গায় ক্রাইম সিনকে ওপেন করে দিতে হবে। সেক্ষেত্রে পরবর্তীতে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যদিও রিকনস্ট্রাকশন বা অন্যান্য যে গুরুত্বপূর্ণ কাজ সেগুলো ইতিমধ্যেই হয়ে গেছে, কিন্তু তারপরেও যদি কোনো কিছু পরবর্তীতে আরও জানার প্রয়োজন হয়,
একেবারে সিল করে রাখা ক্রাইম সিন যেরকম ভেতরে ইন্ট্যাক্ট রয়েছে সেই বিষয়টা 3D ইমেজ দেখে পরবর্তীতে তদন্তকারীরা সেখান থেকে নতুন করে ক্লু বের করতে পারেন। তাই এই 3D ইমেজ করে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঠিক সেই কারণেই 3D ম্যাপিং আজকে সম্পন্ন করা হলো এবং একাধিক ক্রাইম সিন অর্থাৎ এই কলেজের মধ্যে যে একাধিক যে রুম রয়েছে, ইউনিয়ন রুম রয়েছে, গার্ড রুম রয়েছে, যে যে জায়গার কথা নির্যাতিতা তার অভিযোগে উল্লেখ করেছেন সেই সমস্ত জায়গায় কিন্তু 3D ম্যাপিং করে রাখা হলো। অতনু, ধন্যবাদ। বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত, দ্বিতীয়ত তদন্তের পরের স্টেপই হলো এই বয়ানের সঙ্গে সার্কামস্ট্যান্সাস এভিডেন্স বা পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ সেই সব কিছু ম্যাচ করানো, ঘটনার পুনর্নির্মাণ, 3D ম্যাপিং। এই বয়ানের প্রসঙ্গে একটা কথা ভীষণভাবে জরুরি এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, তা হলো নির্যাতিতা যে অভিযোগ করেছিলেন যে তাকে গার্ডের রুমে নিয়ে যাওয়া হয়েছিল, সেই রুমের কি অবস্থা, রুমের যা বিবরণ দিয়েছিলেন তার সঙ্গে যখন নিরাপত্তারক্ষীর বয়ান ম্যাচ করানো হচ্ছে, নিরাপত্তারক্ষীকে যখন জানতে চাওয়া হচ্ছে যে আপনার রুম ঠিক কেমন ছিল, সেই সময় রুমের কোথায় কি ছিল, সেই দুজনের বয়ান হুবহু মিলে যাচ্ছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটা জায়গা গুরুত্বপূর্ণ, তা হলো সিরিয়াল অফেন্ডার। আমরা আগেই বলছি, কারণ মনোজিতের এর আগে যে যে ধরনের কাজ যে সে করে এসেছে তাতে সিরিয়াল অফেন্ডার নিয়ম, সে এই ধরনের কাজ করেছে এর আগেও, কখনো যৌন হেনস্থা, কখনো শ্লীলতাহানি, মারধর। তো এই ঘটনা যখন ঘটিয়েছে, ঘটানোর পর তার মনে হয়েছে যে যদি কোনোভাবে এবার সে পুলিশের খপ্পরে পড়ে যায় তাহলে কি হবে, তার জন্য সে দুটো কাজ করতে পারে এবং সে দুটো কাজই করেছে। প্রথম কাজ, আইনজীবীর সঙ্গে যোগাযোগ। একজন আইনজীবীকে ফোন করেছিল মনোজিৎ, ফোনের কল লিস্ট থেকে জানা যাচ্ছে আইনজীবীকে ফোন করেছিল এবং যাতে বাঁচা যায়, এই কেস থেকে বাঁচা যায়, তার জন্য মাথা ঠান্ডা রেখে পরামর্শ নিতে চেয়েছে, আইনি পরামর্শ নিতে চেয়েছে গ্রেপ্তারির আগে। থানায় অভিযোগ হচ্ছে এটা সে নিশ্চিত হয়ে গিয়েছিল, আর সেই জন্যই 26শে জুন এক আইনজীবীকে ফোন করে মনোজিৎ। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত, সত্যি কি নির্যাতিতা বা তার বাড়ির লোক কোনো কঠোর পদক্ষেপ করতে পারে, এটাও মনোজিতের মাথায় ঘুরছিল। আর ঘুরছিল বলে 26শে জুন সকাল থেকে নির্যাতিতা আর তার পরিবারের গতিবিধিতে নজর রাখছিল। আইনি সাহায্য পরামর্শ নিতেই ফোন কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।